আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী জৈব খামার বাড়ির ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আমি একজন জৈব খামারি, জৈব সার উদ্যোক্তা। গোবর হাতানো, গোবর নিয়ে লাড়াছাড়া করা এটা আমার দৈনন্দিন কাজ। গোবরকে ঘৃণা করা বা মানুষ কি বলবে এজন্য লজ্জা পাওয়া এটা একটা উদ্যোক্তার কাজ না। সফলতার মালিক আল্লাহ তাআলা। আমি সফল হওয়ার জন্য সবসময় নিরলস কাজ করে যাব। বায়োগ্যাসের চেম্বার থেকে বের হওয়া গোবরগুলা আমরা বস্তায় সংরক্ষণ করি, তারপরে এগুলা মাটিতে শুকাইয়া তারপর ক্যারেটে সংরক্ষণ করি। আমি 3 কেজি কেঁচু কিনে প্রথমে প্রজেক্ট শুরু করলাম কলাখাল ভার্মি কম্পোস্ট সার উদ্যোক্তা সোহাগ ভূঁইয়ার কাছ থেকে। কেঁচুর মূল্য ছিল 4,500 টাকা। যদিও ভাই নিজেই আইসা গোবরের কেঁচুগুলা ছড়াইয়া ছিটিয়ে দিছে এবং পাশে উপস্থিত ছিল। পাশাপাশি আমার আব্বাও কেঁচুগুলা ক্যারেটের মাধ্যমে সবগুলা ছিটিয়ে দিল। একেবারে গুঁড়া গুঁড়া কেঁচু তো এগুলা, এই জন্য একটু আমার সারগুলা উঠতে সময় নিচ্ছে। কেঁচু দেওয়ার কয়দিন পরই পিঁপড়া আক্রমণ করলো, কিছু কেঁচু মারাও গেল। তাতে আমি প্রজেক্টে অনেক বেশি পিছিয়ে গেলাম। মূলত আমার অভিজ্ঞতাই ঘাটতি ছিল, যে পানির একটা লোল কাইটা দেওয়া দরকার ছিল, যার কারণে আমি প্রথমে তো লোল কাইটা দেই না, যার কারণে আমার পিঁপড়া আক্রমণ করে আমার অনেক ক্ষতি করে ফেলছে, যার কারণে আমি অনেক টাইমে অনেক বেশি পিছিয়ে গেছি। তারপর লোল কাইটা পলিথিন বিছায়া তারপরে পানি দিয়ে দিছি, এরপরে আর পিঁপড়া আক্রমণ করতে পারে না। এই জন্য আমি যদি এই পদ্ধতিটা আরো আগে করতাম, শুরুর দিকেই করতাম, তাহলে আর আমার আর এই পিঁপড়া আক্রমণ করে আমার পিছিয়ে যেত না। তো যেই কোনো কাজেই অভিজ্ঞতা যে কত বড় জিনিস এটা প্র্যাকটিক্যালি কাজ না করলে বোঝা যায়। তারপর 10-15 দিন পরে বা 20 দিন পরে আমরা সার উত্তোলন শুরু করলাম ধাপে ধাপে। প্রত্যেকটা ক্যারেট নামিয়া ক্যারেটের উপরের অংশে 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি যেই পরিমাণ সার হয়েছে, মানে যেই পরিমাণ পর্যন্ত কিছু দেখা যায় না বা এই কি কয় এটা চা পাতার মতো হয়ে গেছে, এই পরিমাণ পর্যন্ত আমরা সার উত্তোলন করলাম। সবগুলো সার উত্তোলন করে আমরা এক জায়গায় স্তূপ আকারে রাখলাম, কারণ হচ্ছে স্তূপ আকারে রাখলে সেফটি থাকে, ভালো থাকে। তারপরে আমি একটা সময় যে সময় বিক্রি করলাম, তারপর ওই সময় এগুলা সবগুলো সার ছাড়লাম। আমার ছেলে এবং মেয়ে আমার সহযোগিতা করলো, আমার আব্বা সহযোগিতা করলো, আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরাও সহযোগিতা করলো। তারপরে সবগুলা চালা কমপ্লিট হলো। তারপরে পাইকার আসলো, পাইকার আসার পরে আমার আব্বা এগুলা আমার সাথে সহযোগিতা করে বস্তাবন্দি করলো, আমিও ধরলাম, আব্বা বস্তা পড়লো, সবকিছুই রেডি করলো। আমার আব্বার বিশ্বাস হইতেছিল না যে সার বিক্রি করেও, গোবর বিক্রি করেও টাকা ইনকাম করা যায়। যেই গোবরগুলো আমার বাড়ির পরিবেশ নষ্ট করে লায়, সৌন্দর্য নষ্ট করে লায়, ওই গোবর বিক্রি করেও যে টাকা ইনকাম করা যায় এটা বিশ্বাস হইতেছিল না। মূলত আমার আব্বার এই বুড়া বয়সে একটা ইনকামের জন্যই আমার এই লাইনে আসা। তারপরে আমি ধাপে ধাপে গুছাই সবকিছু, সবগুলো বস্তা কমপ্লিট হইলো। বস্তার মুখ বন্ধ করলে সবকে ওজন দিল, 40 কেজি করে এক এক বস্তায় প্রায় 4,000 টাকার আমরা সার বিক্রি করলাম। তারপর আব্বারে বললাম যে আব্বা আপনি টাকাটা নিজে রিসিভ করে করেন। আব্বা নিজে টাকা খুবই হাসি মুখে, মানে গোবর বিক্রি করে যে টাকা ইনকাম করা যায় এটা আমার আব্বা আগে জানতো না। তারপরে পাইকার আবার আমাদের সাথে, মানে সোহাগ ভাই, এই সোহাগ ভাইয়ের দিয়ে শুরু করছিলাম। এই সোহাগ ভাই আমার সাথে অনেক বিষয় পারিপার্শ্বিক অনেক বিষয়ে আলোচনা করলো, ভালো মন্দ বিভিন্ন রকমের উপদেশ দিল। তারপরে আমরা সবাই মিলে দরাদরি করে এগুলা সব অটোতে উঠিয়ে দিচ্ছি। এই যে সারগুলো, সবগুলো সারের বস্তা এই জায়গায় আছে। তো সফলতা আসলে অনেক কষ্টের পরে আসে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে সফলতা আসে। আমি কখনোই ভাবি না যে গোবর বিক্রি করেও আছে না টাকা ইনকাম করা যায়। এই যে আজকে অনেক কষ্টের পরে সার হইলো, সার বিক্রি করলাম, টাকাও ইনকাম হলো। একদিন আমি অনেক দূর আগে যাব ইনশাআল্লাহ।